আমাদের কয়েকশত আলেমকে গুলি করে রক্তাক্ত অবস্থায় ফেলে দেওয়া হয়েছে, সেটি নিয়ে তারা কথা বলতো না। গাছ কেটে ফেলা হয়েছে, এটি নিয়ে তৎকালীন কিছু সুশীল সমাজের লোকেরা চোখের পানি ফেলতো। তার অর্থ হচ্ছে তারা মানবিক সমাজের পরিবর্তে একটা পাশবিক সমাজ তারা তৈরি করতে চেয়েছিলেন। সেই সময়ের সেই ভয়ঙ্কর নেত্রী বলতো, এই সমস্ত আলেমরা গায়ে রক্ত মেখে রাস্তায় তারা পড়েছিল। কত ভয়ঙ্কর, বিভৎস এবং হায়ানার চরিত্র হলে একজন মানুষ এই কথা বলতে পারে যে নিজ দায়িত্ব এবং নির্দেশ দিয়ে এই আলেমদেরকে, এই দেশপ্রেমিক মানুষগুলোকে হত্যা করেছে। সেই লোকটা যখন বলে এরা রক্তমাখা অবস্থায় রাস্তায় পড়েছিল নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে, কমপক্ষে ৫,৫০০ লোককে গুম খুন হত্যা সরাসরি এই সরকার প্রতিদিনই ২জন ৪জন ৫জন করে করেছে। আমার মনে হয় ৩টা বা ৪টা গণহত্যা না, প্রত্যেকটা ঘটনায় একবার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং একবার করে শেখ হাসিনা ফাঁসির রায় হওয়া উচিত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ফাল্লাহু খায়রুল হাফিজিন। সাদাকাল্লাহুল আযীম। প্রথমে আমি ২০১৩ সালের ৫ এবং মে যে গণহত্যা হয়েছে, এটার সাথে একটা শব্দ যোগ করা হয়েছে, সিলসিলা। তার মানে হচ্ছে এই শুরুটা আমাদেরকে একটু আলোচনা নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ, কারণ হঠাৎ করে ২০১৩ সালের ৫ এবং ৬ মে অনুষ্ঠিত হয় নাই। এটা একটা প্রেক্ষাপট আছে। ১৯৪১, ৪২ কিংবা ৪৩ সাল থেকেই গণহত্যা বা জেনোসাইড শব্দটি ব্যবহৃত হয়। আপনারা সবাই জানেন যে এই দুটো শব্দ দুটো আলাদা ভাগে বিভক্ত, দুটো শব্দকে এক জায়গায় করা হয়েছে। একটা জেনোস শব্দ, যেটাকে আদর্শ, বর্ণ, গোত্র এটাকে মিন করা হয়, আর সাইড অর্থ হচ্ছে তাকে মেরে ফেলা। আপনি শুধু ব্যক্তিকে মারা টার্গেট করা হয় না, একটা গণহত্যার মধ্য দিয়ে একটা আদর্শ, একটা বর্ণ, একটা গোত্র, একটা জাতিকে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমার মনে হয় ২০১৩ সালে তারা শুধুমাত্র কয়েক শত আলেমদেরকে হত্যা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল না, তারা সিদ্ধান্ত নিয়েছিল এদেশের জাতি সত্তা এবং মুসলিম অনুভূতিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। দ্বিতীয়, আপনি একটি খেয়াল করেন, জেনোসাইড শব্দটির সাথে আর একটা বিষয় উল্লেখ করা হয়, সেটি হচ্ছে একটি আদর্শের বিরুদ্ধে লড়াই, শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে লড়াই না। যদি সেটি ধরা হয় তাহলে এটি মূলত শুরু হয়েছিল এই সরকারে। আমরা কয়েকটা হিসাব বলি। একটু আগে আমার প্রিয় ভাই ইসলামাবাদী ভাই, তারপরে তৈয়ব ভাই কমপক্ষে ৩টা গণহত্যার বিচারের দাবি করেছেন। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এবং ছোট মুসলিম মানুষ হিসাবে আমি বলতে চাই, পুরো একটা যুগ বা ১৫টা বছর, ১৬টা বছর আসলে গণহত্যার একটা পিরিয়ড হিসাবে বাংলাদেশে না, গোটা বিশ্বের মানচিত্রে তারা এটাকে সেট আপ করে দিয়ে গেছে। কারণ প্রতিদিন হত্যা হয়েছে। এবং আপনারা জানেন, আজকেও যদি একদম মেইন স্ট্রিম পত্রিকার তথ্য আপনারা নেন তাহলে জানবেন যে কমপক্ষে ৫,৫০০ লোককে গুম খুন হত্যা সরাসরি এই সরকার প্রতিদিনই ২জন ৪জন ৫জন করে করেছে। এবং জেনোসাইডের ট্র্যাডিশনটাই হচ্ছে প্রতিদিন কোনো রকম ব্রেকআপ ছাড়া, মাঝখানে কোনো বিরতি ছাড়া এই কাজটি তারা সম্পন্ন করে। এবং কবে শুরু হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে, ২০০৬ সালের ২৮শে অক্টোবর প্রথম। এরা সরকারই আসে নাই, তারা তখনও বিরোধী দলে। তখন তারা প্রকাশ্যে ঘোষণা দিল লগি বৈঠার মাধ্যমে তাদের নেতাকর্মীদেরকে রাজধানীতে জড়ো হওয়ার জন্য। আচ্ছা, আপনি বলেন, রাজধানীতে কি নৌকা চলে? সেখানে লগি বৈঠা আনতে হবে কেন? তারা তো নৌকা চালানোর জন্য আসে নাই, তারা তো সিদ্ধান্ত নিয়ে এসেছিল একটা জাতি, একটা গোষ্ঠী, একটা বর্ণ, একটা গোত্রকে, আদর্শকে শেষ করে তারা নতুন একটা আদর্শ এখানে বিনির্মাণ করবে। এই আদর্শ বিনির্মাণে যারা কাজ করেছে, আমার মনে হয় ৩টা বা ৪টা গণহত্যা না, প্রত্যেকটা ঘটনায় একবার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং একবার করে শেখ হাসিনা ফাঁসির রায় হওয়া উচিত। আচ্ছা, আপনি যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শুধু সৈয়দ ওয়ালিউল্লাহর কথা বলেন, একজন জীবন্ত মেধাবী রেকগনাইজড একটি ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল, তাকে বাস থেকে নামিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা সেই ওয়ালিউল্লাহর খবর জানি না, আমরা সেই মুকাদ্দেসের খবর জানি না। আচ্ছা, আপনি বলেন, এই লোকটা লাশ পাওয়ার অধিকারটা কি তার পরিবারের থাকবে না? তার কবরটা কোথায় এটা জানার অধিকার থাকবে না? আর সেই শেখ হাসিনা অথবা সেই আওয়ামী লীগের বিচার আপনি শুধু 2টা বা 3টা গণহত্যা দিয়ে শেষ করে দেবেন, ওই শহীদ ওলিউল্লাহ অথবা ওই মুকাদ্দেসের পরিবারের কাছে আপনি আমি কি জবাব দেব বলেন? শুরু তো হয়েছিল 2006 সালে 28শে অক্টোবর। আপনাদের মনে আছে, প্রায় অর্ধ শতাধিক মানুষকে শুধু হত্যাই করে নাই, ঘর বাড়ি লুট করেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, মানুষের মধ্যে ভয় তৈরি করেছে, ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শুধু এই একটা ঘটনা,
ঠিক তার কিছুদিন পরে 2009 সালের 57 জন সৎ, দক্ষ, যোগ্য, আদর্শ, দেশপ্রেমিক সেনা অফিসারকে কেন হত্যা করা হয়েছে? শুধু কি সেনা অফিসার হত্যা করা হয়েছে, তার সাথে মিলিয়ে সাধারণ নাগরিক সহ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ মিলে প্রায় 75 জনকে হত্যা করা হলো। আপনি বলেন, আপনার বিবেকের কাছে কোশ্চেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবীদের স্থান হিসাবে স্বীকৃত এই জায়গাটাকেও তো তারা বিতর্কিত করে নাই, শুধু গোটা বিশ্বে এটার নাম দিয়েছিল ডাকাতদের গ্রাম। সেই ডাকাতদের গ্রাম হিসাবে যারা পরিচিত করেছে, সেই ডাকাতদের গ্রামের ভিলেনদেরকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না দেওয়াটাও আজকের 36শে জুলাইয়ের দাবির মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত। আমি এই কথা বলছি এই জন্য যে কোনো একটা ব্র্যাকেটেড ডিমান্ড নিয়ে এই 36শে আন্দোলন শুধুমাত্র আপনারাই তো বলেছিলেন এটা এখন আর কোটার মধ্যে সীমাবদ্ধ নাই, আমাদের কোটা লাগবে না, আপনি বলেছিলেন, আপনারা বলেছিলেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা স্লোগান শুনেছি, আপনাদের দেখে আপনাদেরটা শুনে আমরা স্লোগান দিয়েছি, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরে দে। তা আপনারাই স্লোগান তুলেছেন। আপনারা তো কোটার মধ্যে থাকেন নাই। কেন থাকেন নাই? থাকেন না এই জন্য যে এই সরকারের সাথে, ওই ফ্যাসিস্টদের সাথে, ওই স্বৈরাচারীদের সাথে আসলে শুধু কোটার সম্পর্ক ছিল না, গোটা একটা দেশ, একটা জাতিকে তারা গণহত্যার পটভূমিতে পরিণত করেছিল। 2009 সালে সেই 57 জন সেনা অফিসার সহ 75 জনকে যে হত্যার মাধ্যমে আরেকটা তারা গণহত্যা করলো। আপনাদের মনে আছে তাদের রাগটা কোথায় ছিল, তাদের ক্ষোভটা কোথায় ছিল, দুঃখটা কোথায় ছিল, এটাও কিন্তু আমাদের বোঝা উচিত। তারা তাদের ভাষায় এই জাতির পিতা হিসেবে আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল একজন প্রেসিডেন্টকে, আমাদের দেশের স্বাধীনতার ধারক বাহক প্রবর্তক হিসাবে তারা তাকে পরিচিত করানোর সম্ভব সব চেষ্টা করেছে। সেই লোকটাকে যখন তাদের লোক কর্তৃক কেউ বা কারা হত্যা করেছে, ইতিহাসের দায় নিয়ে সেই জানা যায় যখন লোক উপস্থিত করা যায় না, আর সেই যখন দেখে 2013 সালে 28শে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন ব্যক্তির ফাঁসির রায় হওয়ার পরে কমপক্ষে 3 মে পর্যন্ত, 28 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত কমপক্ষে 250 শতাধিক লোক শুধু সেই ফাঁসির রায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে। মাত্র 5 দিনের ব্যবধানে 250 লোককে হত্যা করা হয়েছে। এটা তো আরেকটা গণহত্যা ছিল। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শুধু ফাঁসির রায়ের বিরুদ্ধে এদেশের তরুণ, ছাত্র, যুবক, মহিলা, আমাদের বোনেরা পর্যন্ত রাস্তায় নেমে তারা জীবন বাজি রেখেছিল। তাদের কাছে তো এটা ভালো লাগার কথা না। তারা হত্যা করেছে, হত্যা রাজত্ব তারা কায়েম করেছে। ফলশ্রুতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই দেশকে এভাবে কন্ট্রোল করা যাবে না। তাদের আরেকটা শক্তি তাদের প্রয়োজন ছিল, সেটা ছিল আধিপত্যবাদের একটা শক্তি আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে এই দেশ এবং জাতিসত্তাকে নিয়ন্ত্রণ করা। সম্মানিত ভাই, বন্ধুগণ, আমার বোনেরা, আজকের এই যে প্রেক্ষাপটে আমরা এখানে কথা বলছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে শুধুমাত্র একজন তথাকথিত প্রেসিডেন্টকে, একজন রাষ্ট্রপতিকে আমাদের দেশে নিয়ে আসার জন্য আমাদের 25 জন ভাইয়ের বুকে রক্তের উপর দিয়ে তাকে নিয়ে আসতে হলো। এত বড় দায় কেন নিতে হচ্ছে আমাকে? কেন গুলি চালাতে হলো? একজন প্রেসিডেন্টকে শুধু ঢুকতে দেওয়ার জন্য, একজন প্রেসিডেন্টকে শুধু নিয়ে আসার জন্য আমার দেশের 25 জন লোককে মৃত্যুবরণ করতে হলো, তাকে গুলি চালাতে হলো, তাকে হত্যা করা হলো, নির্মমভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হলো। এই তো মাত্র কিছুদিন আগে তো 2021 সালে আমাদের তো এই পরিণতির দিকে যেতে হয়েছে। আরেকটা চতুর্থ গণহত্যা ছিল আমাদের। আমাদের তো গণহত্যার আরো পরিচয় আছে। আমাদের তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা না। আমরা যদি গণহত্যার আরো চিত্র আপনাদের, শুধু ইতিহাসের ধারাবাহিকতাগুলো যেহেতু সিলসিলার কথা বলা হয়েছে, এই সিলসিলায় যদি আমরা যাই তাহলে তো আপনি আরো খেয়াল করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেম এবং তার দায়বদ্ধতা নিয়ে যখন টিপাইমুখবাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করলাম, আপনারা স্লোগান তুলেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা সেই কথা বলেছিলাম 2010 সালে, 2009 সালে, 2008 সালে। আমাদেরকে যখন সূক্ষ্ম অথবা স্থূল কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হলো, পরাজিত করা হলো দেশপ্রেমিক ইসলামপন্থীদের, তারা মনে করলো সব শেষ। আমরা যখন এই টিপাইমুখবাদের বিরুদ্ধে রাস্তায় নামলাম, লক্ষ জনতা এটাকে সমর্থন দিয়ে যখন গণসমাবেশে পরিণত করলো, তারা মনে করলো এটাকে থামিয়ে দিতে হবে। আপনাদের মনে আছে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিচারিক কার্যক্রমের শুনানি শেষ হয়েছে। সেখানে আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে
যে জামাত ইসলামী এবং বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্বকে সিন্ডিকেটেড রায়ের মাধ্যমে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো যদি এক জায়গায় করা হয়, এটাও এক একটা গণহত্যার চিত্র আমাদের সামনে তুলে ওঠে। একটা জাতি, একটা গোষ্ঠী, একটা গোত্র, একটা বর্ণকে, একটা আদর্শকে হত্যা করার জন্য মূলত এই ব্যক্তিগুলোকে হত্যা করা হয়েছে। একটা দেশের অস্তিত্বকে বিলীন করে আর একটা দেশের অস্তিত্বকে এখানে প্রতিষ্ঠা করার জন্যই মূলত এই হত্যাকাণ্ডগুলো তারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তারা শেষ করেছে। কারণ তারা জানতো এই হত্যাকাণ্ডগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় করলে দেশকে তারা ট্যাকেল করতে পারবে না। আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেটা আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড শুধু নয়, এটা গণহত্যার আরেকটা প্রেক্ষাপট। 2024 সাল, আপনারা যারা আবু সাইদ মুগ্ধর অনুসারী হিসাবে জীবন বাজি রেখেছিলেন, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, ভাই বোনেরা, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, এমনকি ঘরের নারী এবং আমাদের শিশুরা পর্যন্ত এই গণহত্যার শিকার। এই শিকারের ধারাবাহিকতার অংশ মাঝখানে 2013 সালের 5 এবং 6 মে। কি টার্গেট ছিল? টার্গেট যদি শুধু আমাদের কয়েকজন আলেমকে হত্যা করা হবে, তাহলে একটা মাদ্রাসায় গুলি করাই যথেষ্ট ছিল, একটা মসজিদে গুলি করাই যথেষ্ট ছিল। টার্গেট সেটা ছিল না। দেখেন, সেই কাজগুলো করতে গিয়ে তখনকার সময়ে আমাদের কয়েকটা মিডিয়া কাজ করেছে। দিগন্ত টেলিভিশন, সত্যের সঙ্গে প্রতিদিন স্লোগান নিয়ে তারা শুধু কি অপরাধ তাদের, এই লাইভটুকু তারা করতেছিল। 2013 সালে শাপলা চত্বরের লাইভটুকু তারা করতেছিল যে ওখানে কি ঘটছে। আপনি যদি ভালো কিছুই করেন, কি নাম দিয়েছিল বেনজির সাহেব, কি নাম দিয়েছিল র্যাব, কি নাম দিয়েছিল তৎকালীন বিজিবি, নাম দিয়েছিল অপারেশন সিকিউর। আমি বলি অপারেশন, তখন আমি বলেছিলাম কালভার্ট রোডে দাঁড়িয়ে, তখন আমি এক সাংবাদিককে বলেছিলাম এটি অপারেশন সিকিউর নয়, এটি অপারেশন ক্লিন। অপারেশন ক্লিন করার জন্য তারা এখানে নির্ঘাত একটা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ এবং জাতির উপরে ভয় সৃষ্টি করে আগামী দিনে যেন আর কেউ কথা বলতে না পারে, তার ত্রাসে রাজত্ব কায়েম করার জন্য তারা এখন একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এসেছে। বন্ধ করে দেওয়া হলো দিগন্ত টেলিভিশন। রাত 3:30 4টা পর্যন্ত যখন দেশ এবং জাতি, গোটা বিশ্ব যখন এটা দেখতেছিল, যখন তারা মনে করলো তাদের একজন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর তো একটা স্বীকারোক্তি আছে যে আমরা সিদ্ধান্ত নিয়ে 10 মিনিটের মধ্যে এটা পরিষ্কার করে ফেলেছি। আপনি 10 মিনিটের মধ্যে কি করে পরিষ্কার করলেন? কি প্রযুক্তি আপনার কাছে ছিল যে কয়েক লক্ষ আলেম, দেশপ্রেমিক জনতা ওখানে ছিল, তাদেরকে আপনি কি প্রযুক্তি দিয়ে, আপনার কাছে কি মানে ক্লিন যন্ত্র ছিল যেটা দিয়ে আপনি এটা পরিষ্কার করে ফেলেন 10 মিনিটের মধ্যে? এটা তো তাদের কাছে জানতে হবে। এই স্বীকারোক্তির জবাবদিহি তো তাদের কাছ থেকে নিতে হবে। বন্ধ করে দেওয়া হলো, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হলো। সেই টিভি, আমি তো মনে করি শুধু গণহত্যার বিচার নয়, এই টেলিভিশনগুলো চালু করা শুধু নয়, তাদের ক্ষতিগুলো পূরণ করে দিয়ে তাদের চালু করার সমস্ত উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকারের এতদিনে তা বাস্তবায়ন কার্যক্রম হয়ে যাওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা কি তা বলতে পারছি? আমরা বলতে তো পারছি না, বরং যে জায়গায় এসে আজকে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গায় আমরা দেখছি এই গণহত্যা এবং ব্যক্তি যাদেরকে খুন করা হয়েছে, এই খুনের পিছনে যার স্বাক্ষর এবং খুনিদেরকে যার স্বাক্ষরে জেল থেকে বের করে খুনের সহযোগিতা করা হয়েছে, যার স্বাক্ষর ছাড়া এর দুটো কোনোটা কার্যকর হতো না, তাকে দেশ থেকে পালিয়ে যেতে বর্তমান সময় যারা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে। গণহত্যার বিচার তো আরো বহু পরের কথা। আমরা তো লক্ষ্য করছি এই গণহত্যার যারা চূড়ান্ত মদতদাতা, যাদের নির্দেশনা, যাদের পরিকল্পনা, যাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে, সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত সংগঠন, সেই সমস্ত তৎকালীন সময় দায়িত্বপ্রাপ্ত লোকেরা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থেকে এখন তারা পার পেয়ে যাচ্ছে। প্রিয় ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, উপস্থিত সুধী মণ্ডলী, যে কথাটি বলছিলাম যে আজকে গণহত্যার এই সিলসিলাটি শুধুমাত্র 3টা 4টা 5টা 6টা সংখ্যাতাত্ত্বিকতার মধ্য দিয়ে এটাকে ব্র্যাকেটেড করলে আমরা অনেক ভাইয়ের প্রতি, অনেক পরিবারের প্রতি, শহীদদের প্রতি আমরা জুলুম করব। আপনি 2024 সালে, শুধু এই 24 সালে গণহত্যাকে যদি গণহত্যা বলেন, তাহলে 2006 সালের 28 অক্টোবরকে আমরা কি বলবো? তাহলে 2009 সালের 57 জন সেনা অফিসার সহ 71 জনকে হত্যাকে আমরা কি বলবো? তাহলে ট্রাইব্যুনাল মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধের রায় সাজিয়ে যাদেরকে প্রকাশ্যে ফাঁসিতে হত্যা করা হয়েছে,
এদের ব্যাপারে আমরা কি বলবো? তাহলে 2021 সালে শুধু নরেন্দ্র মোদীকে আমাদের দেশে আনার জন্য 25 জনকে হত্যা করা হয়েছে, আমরা এটাকে কি বলবো? তাহলে আমরা 2013 সালের 28 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের 2.5 শতাধিক ভাইকে মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহর রায়কে কেন্দ্র করে যাদের উপরে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, তাদেরটাকে আমরা কি বলবো? এই প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে যদি আমরা আজকে জাতিকে ঐক্যবদ্ধ করে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি 2024 সালের 5ই আগস্ট, সেই দিন পর্যন্ত আপনারা বলেছিলেন আমাদের জুলাই শেষ হয় নাই, আমাদের আগস্ট শেষ হয় নাই, আমাদের জুলাই এবং আগস্ট চলমান আছে, এবং এটাকে চলমান রেখেই তৎকালীন প্রত্যেকটি গণহত্যা না, প্রত্যেক দিন এক একজন যাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটি হত্যাকারীদের চিহ্নিত করে বাংলাদেশের জনগণের সামনে বিচার নিশ্চিত না করা পর্যন্ত 36 জুলাই আগস্টের অভ্যুত্থানকারীরা থেমে থাকতে পারে না। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন 36 জুলাইয়ের 4টি পয়েন্ট আমি শুধুমাত্র আমাদের করণীয় নির্ধারণ করে আমার কথা শেষ করব। নাম্বার 1, আমাদের অবশ্যই নির্ধারণ করতে হবে ফ্যাসিস্ট যারা, তারা কখনোই আর বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার দোসর, এবং তাদেরকেও এখন যদি সহযোগিতা করে তাদেরকেও চিহ্নিত করে দেশ এবং জাতির শত্রু হিসাবে নির্ধারণ করে তাদের ব্যাপারেও আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। নাম্বার 2, এই গণহত্যা এবং প্রত্যেকটি শহীদ পরিবারের শহীদ সদস্য যারা, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। তাদের বিচার নিশ্চিত করার জন্য শুধু 2টা, 3টা, 4টা, 5টা, 6টা গণহত্যা বিচারের ইতিহাসে এগুলো আমরা তুলে ধরবো, কিন্তু প্রত্যেকটি হত্যার বিচারের জন্য আওয়ামী লীগ এবং তার দোসর যারা, তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে তাদেরকে কার্যকর ভূমিকা পালনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। নাম্বার 3, আমাদের এই বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে এরকম গণহত্যা পরিচালিত হয়েছে, সেই দেশের সেই সময়ের রাষ্ট্রপতি, সেখানকার সংবিধান, সেখানকার আদর্শ, সেখানকার তৎকালীন সময়ের প্রত্যেকটি বন্দোবস্তকে পরিবর্তন শুধু করা হয় নাই, সংযোজন বিয়োজন করা হয় নাই, প্রত্যেকটাকে বিলুপ্ত ঘটিয়ে নতুন আরেকটা পাটাতন তৈরি করা হয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই নতুন বন্দোবস্ত তৈরি করতে না পারবো ততক্ষণ শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে জাতিকে মুক্ত করা যাবে না। 4 নম্বর সবশেষ, আসুন আমাদের এই 2013 সালের 5 এবং 6 মে আমি সেদিন লক্ষ্য করার সুযোগ পেয়েছি আমাদের যে সমস্ত ভাইগুলোকে হত্যা করা হয়েছে। তারপর প্রতিদিন টেলিভিশনে একটা টক শো হতো, সেই টক শোতে যারা অংশগ্রহণ করত তাদের চোখ দিয়ে পানি বের হতো। আমি দেখতাম, এখনো আপনারা পাবেন কিছু কিছু টক শো, যে আমাদের পল্টনের গাছগুলো কেটে ফেলা হয়েছে। আমি খুব বিস্মিত হতাম। আমাদের কয়েকশত আলেমকে গুলি করে রক্তাক্ত অবস্থায় ফেলে দেওয়া হয়েছে, সেটি নিয়ে তারা কথা বলতো না। গাছ কেটে ফেলা হয়েছে, এটি নিয়ে তৎকালীন কিছু সুশীল সমাজের লোকেরা চোখের পানি ফেলতো। তার অর্থ হচ্ছে তারা মানবিক সমাজের পরিবর্তে একটা পাশবিক সমাজ তারা তৈরি করতে চেয়েছিলেন। গাছ কাটার জন্য তাদের চোখের পানি পড়তো। তাদের সেই সময়ের সেই ভয়ঙ্কর নেত্রী বলতো, এই সমস্ত আলেমরা গায়ে রক্ত মেখে রাস্তায় তারা পড়েছিল। কত ভয়ঙ্কর, বিভৎস এবং হায়ানার চরিত্র হলে একজন মানুষ এই কথা বলতে পারে যে নিজ দায়িত্ব এবং নির্দেশ দিয়ে এই আলেমদেরকে, এই দেশপ্রেমিক মানুষগুলোকে হত্যা করেছে। সেই লোকটা যখন বলে এরা রক্তমাখা অবস্থায় রাস্তায় পড়েছিল নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে, আসুন সেরকম আরেকটা নতুন ফেসিবাদের সমাজ থেকে আমাদেরকে বাঁচতে হলে ঐক্যবদ্ধভাবে এই প্রত্যেকটি বিচারের কার্যকর করার জন্য আমরা যেন ভূমিকা পালন করি, যেমন ভূমিকা পালন করেছেন আপনারা জুলাই, আগস্ট, 71, 52, 21 এবং 24 জুলাই থেকে আগস্ট পর্যন্ত সেই ভূমিকা আগামী দিনেও আপনারা পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।